জায়গাটির নাম স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী, যেটি নর্থে ইরানকে এবং সাউথে ইউএই এবং ওমানকে সেপারেট করে রেখেছে। মাত্র 21 মাইল মানে 34 কিলোমিটার চওড়া এই ওয়াটার বডিটি পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমান এর যোগাযোগকারী সংকীর্ণ একমাত্র একটি চ্যানেল। যদিও এটি 34 কিলোমিটার চওড়া, কিন্তু ডিপ ওয়াটার যেখানে ম্যাসিভ অয়েল ট্যাঙ্কার্সগুলো সেফলি চলাচল করতে পারবে সেটি মাত্র কয়েক কিলোমিটার চওড়া। প্রতিদিন রাফলি 20 থেকে 21 মিলিয়ন ব্যারেল তেল এই চ্যানেল দিয়ে পাস করে, মানে সংখ্যাটা দাঁড়ায় নিয়ারলি 1/5 অফ টোটাল গ্লোবাল অয়েল কনজাম্পশন ইন এ সিঙ্গল ডে, বা আরো সহজভাবে বললে গোটা বিশ্বের 20% তেল এবং 1/3 লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি, যেটা আদতে গোটা কাতারের এলএনজির সমান, সেই সমস্ত পেট্রোলিয়াম সামগ্রী প্রতিদিন এই ন্যারো চ্যানেল দিয়ে পাস করে। ফলে বোঝাই যাচ্ছে কেন এই জায়গাটি গোটা বিশ্বের কাছে চোখ পয়েন্ট হিসেবে এতটা গুরুত্বপূর্ণ। আর ভারতের কাছে, যেটি গোটা বিশ্বের তৃতীয় বৃহত্তম অয়েল কনজিউমার, তার কাছে ঝুঁকি আরো বেশি, কেননা 50% অফ ক্রুড অয়েল এবং 54% অফ লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি এই একমাত্র ওয়াটারওয়ে দিয়েই আসে আমাদের কাছে। আর যখন এই পথ ঘিরে ইরান এবং ইউএস এর মধ্যে উত্তেজনা তৈরি হয়, তখন তার ঢেউ পৌঁছে যায় হাজার হাজার কিলোমিটার দূরে আমার এবং আপনার বাড়ির গ্যারেজে। ওয়েলকাম সবাইকে। আজ আমরা এই বিষয়ে কথা বলবো, যেখানে ওয়ার্ল্ড ইকোনমি এই যুদ্ধকালীন সময়ে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে অটোমোবাইল ইন্ডাস্ট্রি কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং তার ফলস্বরূপ কার ওনার্সদের পকেটে কতটা চাপ বাড়তে পারে। সো আর দেরি না করে লেটস ডেলভ রাইট ইনটু। দেখুন, অটোমোবাইল ইন্ডাস্ট্রি ভারতের জিডিপিতে মোটামুটি ভাবে 7% মানে 7% কন্ট্রিবিউট করে, কিন্তু এই ইন্ডাস্ট্রির মুভমেন্ট সরাসরি ক্রুড অয়েলের দামের উপরে নির্ভরশীল। ইরান এবং ইউএস এর কনফ্লিক্টের জেরে ইন্টারন্যাশনাল মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ছে। এর ফলে আমরা যারা 85 থেকে 90% তেল ইম্পোর্ট করি, তারা সরাসরি চাপে পড়ব। বর্তমান সংঘাতের জেরে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 90 থেকে $95 আশেপাশে ঘোরাঘুরি করছে। বিশেষজ্ঞদের মতে ব্যারেল প্রতি তেলের দাম যদি $1ও বাড়ে, তাহলে আমাদের অ্যানুয়াল ইম্পোর্ট বিল 12,000 কোটি টাকা বেড়ে যাবে। ফলাফল একেবারে স্পষ্ট, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, ফলে কস্ট অফ ওনারশিপ হুট করে বেড়ে যাবে। আর কস্ট অফ ওনারশিপ বাড়লে বড় গাড়ি বা এসইউভির বা কম মাইলেজের গাড়ির বিক্রি কমবে। কাস্টমার্সরা তখন ছোট গাড়ি বা অপেক্ষাকৃত ফুয়েল সাশ্রয়ী গাড়ির দিকে ঝুঁকবে। অনেকেই গাড়ি কেনার সিদ্ধান্ত পেছবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্পেশালি মিডল ক্লাসদের ইএমআই এবং মান্থলি খরচ একসঙ্গে বাড়লে তারা গাড়ি কেনা থেকে মুখ ফেরাতে পারে, যার ফলে এই বছরের শুরুর দিকে যে 18% এক্সপোর্ট গ্রোথ হয়েছিল সেটি থমকে যেতে পারে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে জাস্ট ইন টাইম উৎপাদন ব্যবস্থা বড় ধাক্কা খেয়েছে। হরমুজ প্রণালী যদি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তাহলে জাহাজগুলোকে আফ্রিকার চারপাশ দিয়ে ঘুরে যেতে হয়। এতে সময় বেশি লাগে, খরচও বাড়ে এবং ওয়ার রিস্ক প্রিমিয়াম সেটাও লাফিয়ে লাফিয়ে বাড়ে। ভারতের গাড়ি নির্মাতারা সেমিকন্ডাক্টর, বিশেষ কেমিক্যাল, বিশেষ মডিউল অনেক কিছুই আমদানি করে। একটিমাত্র চিপের অভাব পুরো অ্যাসেম্বলি লাইন থামিয়ে দিতে পারে। মেয়ার্স এবং হ্যাপাগ লয়েডের মতো বড় বড় শিপিং কোম্পানির জাহাজগুলিকেও এখন কেপ অফ গুড হোপ হয়ে ঘুরে যেতে হচ্ছে। এর ফলে ইউরোপ এবং আমেরিকা থেকে খুচরো যন্ত্রাংশ আসতে অতিরিক্ত 10 থেকে 14 দিন সময় লাগছে এবং সি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও বহুগুণ বাড়ছে। আধুনিক যানবাহনে প্রচুর রাবার এবং প্লাস্টিক ব্যবহার হয়, যা আদতে পেট্রোকেমিক্যাল থেকেই তৈরি। মিডল ইস্টের পেট্রোকেমিক্যাল কেন্দ্রগুলো যুদ্ধের কবলে পড়ায় প্লাস্টিক, রং এবং বিশেষ কেমিক্যালের দাম 15 থেকে 25% বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবার অন্যদিকে তেলের দাম বাড়লে দেশে সামগ্রিকভাবে ইনফ্লেশন বাড়ে, তখন রিজার্ভ ব্যাংক সুদের হারও বাড়াতে পারে। এতে গাড়ির ইএমআই বাড়তে পারে। ফলস্বরূপ কার ম্যানুফ্যাকচারার্সদের বিক্রি এবং প্রফিট দুটোই কমতে পারে।
কনফ্লিক্টের আগে মিডল ইস্ট আমাদের এক্সপোর্টের একটা অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে এই অঞ্চলগুলোতে এসইউভির চাহিদা কমে যেতে পারে। ফলে ইন্ডিয়ান কোম্পানিগুলিকে এখন অল্টারনেটিভ মার্কেট খুঁজতে হবে, যেমন লাতিন আমেরিকা বা সাউথ ইস্ট এশিয়া, যেখানে অলরেডি চাইনিজ কোম্পানিগুলো ডমিনেট করে। সেখানে ইন্ডিয়ান কোম্পানিগুলিকে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। এইবার আসল প্রশ্নে আসি, ইভি নিয়ে। ইভির কি হবে? দেখুন, সাধারণভাবে জ্বালানি সংকট ইভির জন্য পজিটিভই হয়, কিন্তু এক্ষেত্রে চিত্রটা একটু অন্যরকম হতে পারে। একদিকে যেমন পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হওয়ার জন্য ইভির চাহিদা বাড়তে পারে, ঠিক তেমনি অন্যদিকে সমুদ্রপথ অবরুদ্ধ থাকায় ব্যাটারি এবং সেমিকন্ডাক্টরের জন্য যে মিনারেলস গুলো লাগে সেগুলির সাপ্লাইয়ে ঘাটতি আসতে পারে। ফলে ডিমান্ড বাড়লেও কোম্পানিগুলো সাপ্লাই দিতে হিমশিম খাবে। এবং এর আরেকটা দিকও আছে, পেট্রোল ডিজেলের দাম যখন আকাশ ছোঁয়া হয় তখন ইভির কস্ট অফ ওনারশিপ তুলনামূলকভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। তবে এর একটা পজিটিভ দিকও আছে, সেটা হলো যদি দেশের কার কোম্পানিগুলো লোকালি ম্যানুফ্যাকচারিং এর উপর জোর দেয়, তাহলে দেশি অটো কম্পোনেন্ট যে সমস্ত কোম্পানিগুলো তৈরি করে তাদের জন্য একটা নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। আমার বেসিক্যালি দুটো সম্ভাবনার কথা মনে হয়, যে তেলের দাম অনেক দিন বেশি থাকলো, গাড়ির সেলস কমলো, ফলে ছোট গাড়ি এবং ইভি সেগমেন্টে গ্রোথ আসলো, কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট তাতে বেড়ে গেল। আর যদি কনফ্লিক্ট খুব তাড়াতাড়ি মিটে যায়, তাহলে বাজারে তেলের দাম আবার আগের মতো স্থিতিশীল থাকবে, বাজারে স্টেবিলিটি আসবে। ফলে এই যে পেন্ট আপ ডিমান্ড সেটা হঠাৎ করে বেড়ে যাবে, ফলে আবার সেলস বাড়তে পারে। ইরান এবং ইউএস কনফ্লিক্ট হয়তোবা হাজার হাজার কিলোমিটার দূরের ঘটনা, কিন্তু এর উত্তাপ আমরা ঠিকই অনুভব করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে, পেট্রোল পাম্পে, গাড়ির গ্যারেজে, ইভেন আমাদের মান্থলি বাজেটেও। প্রশ্ন হলো, ইন্ডিয়ান অটোমোবাইল সেক্টর এই সংকটকে চ্যালেঞ্জ হিসেবে দেখবে নাকি সুযোগ হিসেবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করুন, এবং অটোমোবাইল জগতের এইরকমই আরো ইনডেপথ অ্যানালিসিস দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ড্রাইভ সেফ, টাটা।